গতকালকে রাত্রে আমি আমার ভাইকে স্বপ্ন দেখছি, উপর থেকে টার্গেট করে বিরা গুলিগুলা করতেছে। রাত্রে গভীর রাতে আমার বাবা ফুফা ফুয়ে কান্না করে, পরে আমাদের ঘুম ভাঙে, এরপরে আমার বাবাকে সান্ত্বনা দিয়া বিভিন্নভাবে পরে ঘুম পাড়াই। আমাদের অ্যাম্বুলেন্সে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছুটছে কয়েকটা। মিনিটে 3-4 জন কইরা গুলিবিদ্ধ রোগী আসতেছিল। এক ডাক্তার কান্না করতে করতে বলতেছে যে আমার 34 বছরের ডক্টরের জীবনে আমি এরকম সিচুয়েশন কোনো সময় দেখিনি। আমরা লাশের উপর দিয়ে ডেয়ে ডেয়া আমার ভাইয়ের এই কার্যক্রম করছি। আমার মুখের প্রথম বাক্য ছিল যে হাসিনার পতন হয়েছে কিনা। তো আমার ভাই যখন জানতে পারছে যে হ্যাঁ রক্ত লাগবে, এ পজিটিভ রক্ত, পরে বাসায় কেউ এটা না জানে এই রাত্রিবেলা গেছে রক্ত দিতে। এরকমভাবে দোয়া করতেছ যে যুদ্ধের ময়দানে যাইতেছে। মিথ্যা কথা বললে লাভ নাই। ওই দিন ঢাকা মেডিকেলের বাইরে এরকম হাজার হাজার ব্যক্তি শুধু একমাত্র রক্ত দেওয়ার জন্য ছিল। মাঝিগুলো আমাদের থেকে ভাড়া নেয় নেই, আমরা আন্দোলনে যাইতেছি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা হাদিবার একটা কথা জানি, সেটা হচ্ছে জান দেব জুলাই দেব না। তো সেই জান না দেওয়া অনেকগুলো মানুষ আমাদের সামনে ছিল, যারা এই জুলাই বাংলাদেশে এনেছিল, গণ অভ্যুত্থান করেছিল এবং বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিল, একটি নতুন বাংলাদেশের পথ দেখিয়েছিল। আমরা সেরকম একজন জুলাই যোদ্ধা, যিনি জুলাই শহীদ হয়েছিলেন, সেরকম একজন মানুষের গল্প শুনবো। সে শহীদের নাম মোহাম্মদ আবুল হাসান স্বজন। আজকে স্টুডিওতে সে শহীদের ব্যাপারে কথা বলবেন তারই বড় ভাই জনাব আবুল বাশার অনিক। ইনশাআল্লাহ আশা করছি আমরা শহীদের পরিবার, শহীদের যে স্মৃতি, শহীদের যে সময়কার ঘটনা সব কিছু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো একজন শহীদের গর্বিত বড় ভাই। অনেক কষ্টের জায়গা, নিজের ফ্যামিলির কেউ শাহাদাত বরণ করা, এটা অনেক কষ্টের। তারপরেও তো একটা সান্ত্বনার জায়গায় তিনি দেশের জন্য, মানুষের জন্য আসলে শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন। তো আপনি তো তার বড় ভাই। তো আপনাদের মানে বেড়ে ওঠাটা কোথায়, আপনার যেই অঞ্চল সেটা কোথায়? জি, আমি শহীদ আবুল হাসান স্বজনের বড় ভাই মোহাম্মদ আবুল বাশার অনিক। আমার ভাই নারায়ণগঞ্জের, আমরা স্থানীয় নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামে আমাদের জন্মস্থান। তো আমরা পরিবারের আমরা 2 ভাই। আমি আমার ভাইয়ের 1 বছরের বড়। আচ্ছা, তার মানে হ্যাঁ, আমরা ছোট থেকে একসাথেই বড় হয়েছি এবং আমার ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক খুনসুটি আছে এবং অনেক ঝগড়া, এরকম অনেক স্মৃতিগুলো আছে যেগুলা আমি প্রতিনিয়ত এখনও, প্রায় আমার ভাই মারা গেছে প্রায় 18 মাস হয়ে গেছে, এখনও আমার প্রতিনিয়ত আমার ভাইয়ের স্মৃতিগুলো আমাকে বিভিন্নভাবে ইমোশনাল করে। যেমন এমন রাত নাই যে আমি আমার ভাইকে স্বপ্ন দেখি না। গতকালকে রাত্রে আমি আমার ভাইকে স্বপ্ন দেখছি। তো আমার ভাই চলে গেছে ঠিকই, কিন্তু আমার ভাইয়ের স্মৃতিগুলো আমার জীবন থেকে চলে যায়নি। আপনাদের ফ্যামিলিতে কে কে আছেন এখন? যে আমার বাবা, বৃদ্ধ বাবা এবং মা, আমি এবং আমার ভাই ছিলাম। আমার ভাই তো শহীদ হয়ে গেছে, এখন আমরা বর্তমানে 3 জনই। আচ্ছা, আপনার বোন নেই? না। তাহলে তো শহীদ স্বজন ভাই সবার ছোট ছিলেন এবং সবার আদরের ছিলেন, ঠিক না? তো সে জায়গা থেকে শহীদ স্বজন ভাই, আমরা শহীদ স্বজন ভাইয়ের আলোচনা যাওয়ার আগে আপনার সম্পর্কে আরেকটু জেনে নিই। তো আপনি এখন কি করছেন? বা আপনার তো ফ্যামিলি হয়নি, বিয়ে শাদী করেননি, তো আপনি এখন কি করছেন? আমি এখন আপাতত স্টাডি অফ আছে, ইন্টার পর্যন্ত হয়েছিল। এখন শহীদদের নিয়ে কাজ করতেছি, নারায়ণগঞ্জ জেলার শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে কাজ করতেছি শহীদদের নিয়ে, এবং পাশাপাশি একটা বিজনেস করতেছি। আচ্ছা, তো এই যে আপনার ভাইহীন 18টি মাস আপনি কাটিয়েছেন, তো সে জায়গায় তো অনেকগুলো ঘটনাই আছে সেদিন থেকে শুরু করে, বা আন্দোলনের প্রেক্ষাপটও তো আছে। তো আপনারা যেহেতু একসাথেই আন্দোলনে গিয়েছেন, আমি যতটুকু জানি কাছাকাছি সময়ে আন্দোলন করেছেন, তো সেখানে মানে আপনাদের এই আন্দোলনের পিছনে কি কাজ করতো আসলে? বিশেষ করে আমি যদি বলি, সবাই তো একটা
কালেকটিভ উদ্দেশ্য নিয়ে আন্দোলনে গিয়েছে। তো বিশেষ করে আপনাদের এমন কোনো স্মৃতি আছে কিনা যে কারণে আপনারা এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন? আপনার ফ্যামিলি, আপনার ছোট ভাই, আপনি এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন? যে এই কথাটা বলতে গেলে অনেক হয়ে যায়, তো আমি সংক্ষেপে কিছু বলি। যদিও বিগত 16-17 বছরে এই আওয়ামী ফ্যাসিবাদের অনেক অত্যাচার, নিপীড়ন, জুলুমের শিকার আমাদের পরিবার, আমার ভাই, আমি এবং আমার বাবা। আমার বাবা একটি রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল। তো সেই সাপেক্ষে আমার বাবা বিএনপির সাথে জড়িত। আচ্ছা। তো সেই সাপেক্ষে 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের এলাকায় তখন এই নারায়ণগঞ্জ 5 আসনে মরহুম আকরাম খান এই বিএনপি থেকে নমিনেশন পায়। তো এরপর আমার বাবা ওই নির্বাচনী প্রচারণা কমিটির দায়িত্বে ছিল। তো নির্বাচনের প্রায় 1 সপ্তাহ আগে আমার বাবাকে গভীর রাতে কোনো মামলা ছিল না, ওয়ারেন্টও ছিল না, গভীর রাতে পুরো আমাদের বাড়িটা ঘেরাও করছে প্রায় 5-6 গাড়ি পুলিশ, 40-50 জন পুলিশ ফোর্স। তো ঘেরাও করার পর জোর জবরদস্তি আমাদের ঘরের দরজা ভেঙে আমাদের 2 ভাইয়ের চোখের সামনে আমার বাবাকে ধরে নিয়ে যায়। তো সেই নির্মম দিনগুলা মনে হইলে অনেকটা ইমোশনাল হয়ে যায়। তো আমার বাবাকে যখন ধরে নেওয়া হয়, এরপর আমার যে ছোটো ভাই শহীদ হয়েছে আবুল হাসান স্বজন আমার বাবার জন্য অনেক চেষ্টা কইরা, অনেক দৌড়াদৌড়ি কইরা বিভিন্ন কোর্ট কাচারি মামলার জন্য যেইভাবে হেল্প করা লাগে সব কিছু কইরা বিএনপির আইনজীবীদের সহযোগিতায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বর্তমানে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি, এবং আবুল ইউসুফ খান টিপু, ওনাদের সহযোগিতায় স্বজন আমার বাবাকে দীর্ঘ 39 দিন পরে কারাবন্দি থেকে মুক্তি করে, জামিনে বের হয়। এরপর আমার বাবা বিভিন্ন মামলার শিকার হয়, যেমন আপনার বিস্ফোরক মামলা, আপনার হরতাল, জ্বালাও পোড়া মামলা, এরকম অসংখ্য মামলা আমার বাবার নামে মিথ্যা মামলা দেওয়া হয়। এরপর 2018 সালের আগের কথা বললাম না, পরের কথাটাই বলি। তো 18 সালের পর থেকে আমার বাবা শান্তিতে থাকতে পারে না, এক কথায়। এরকমও সময় গেছে আমার বাবা অসংখ্য রাত গেছে যে রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত বাইরে কাটাইতে হয়েছে আমার বাবাকে। গ্রেপ্তারের আতঙ্কে মিথ্যা মামলায়। তো এরপর এই থেকেই আমার ভাইয়ের একটাই কথা ছিল যে আমার বাবার তো কোনো দোষ ছিল না। আমার বাবার তৎকালীন সময় একটাই দোষ ছিল যে আমার বাবা বিএনপি করত। তো আমার ভাইয়ের একটা কথাই ছিল যে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো রাজনৈতিক দলের সাপোর্ট করতেই পারে, এটাই স্বাভাবিক, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। তো আওয়ামী ফ্যাসিবাদের সরকার আমাদের ওই গণতান্ত্রিক অধিকারটারে ছিনিয়ে নিয়েছিল বিগত 16-17 বছরে। আর এইভাবেই ছিনিয়ে নিতে এক পর্যায়ে উনি স্বৈরাচারে রূপান্তরিত হয়েছে, এবং এই বিগত 16-17 বছরে বিএনপি, জামাত এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উপর বিভিন্নভাবে হয়রানি করছে এবং নির্যাতন, নিপীড়ন করছে। প্রত্যেকটা দলকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা চেষ্টা করছিল। আর এইভাবে আওয়ামী লীগ স্বৈরাচারে রূপান্তরিত হয়। দীর্ঘ নির্যাতন, নিপীড়ন আপনার ফ্যামিলি সাফার করছে। এর পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং নিজেদের অধিকার আদায়ের জন্য আসলে সবার মতোই আপনারা উদ্গ্রীব ছিলেন, এবং সেই সময়টা বোধহয় জুলাই আপনার আন্দোলনে শুরু হচ্ছে। এই আন্দোলনের শুরুটা কিভাবে? আপনাদের নারায়ণগঞ্জ তো আসলে আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, যেমন শাহাদাতের ঘটনা তো আমরা আজকে আলোচনা করছি। এর বাইরেও ওইখানকার মানুষ খুব সাহসী ভূমিকা রেখেছিল। তো আপনাদের আন্দোলনের দিনগুলো কিভাবে শুরু হয়, আসলে কখন থেকে শুরু করেন? এই জায়গায় এই কথাটা বলার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের পুরো বাংলাদেশে সবাই জানে যে আমাদের নারায়ণগঞ্জে যে এমপি ছিল ওসমান পরিবারের, সেলিম ওসমান, এবং গডফাদার শামীম ওসমান, যারা গডফাদার নামে খ্যাতি আমাদের নারায়ণগঞ্জে, যাদের অনেক ধরনের ভাবে মানুষের উপর বিভিন্নভাবে টর্চার এবং গুম খুনের সাথে জড়িত ছিল। তাদের এই অত্যাচারের ভয়ে মানুষ মুখও খুলতে পারতো না, এরকম একটা অবস্থা। তো আমরা যেহেতু রাজনৈতিক পরিবার, আমাদের উপর একটু বেশি রকম এই ওসমান পরিবারের ক্ষোভটা ছিল।
তো এরপরে আমি এই জায়গায় একটু শর্ট করে একটু বলি, 2018 সালের পর থেকে আমার ভাইয়ের রাজনৈতিক জীবন কেরিয়ার শুরু আর কি। হ্যাঁ, তো এরপর থেকে আমার ভাই যুবদলে এই নাম দিল, অংশগ্রহণ করলো। এরপর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, শুধু 2024 না, 2024-এর আগে থেকে বিএনপি আরও অনেক আগেই স্বৈরাচার হাসিনার এক দফা এক দাবি পতনের দাবিতে রাজপথে ছিল। তো ওই প্রত্যেকটা আন্দোলনে আমার ভাই এবং আমি, আমার বাবা, আমরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। তো এর ভিতরে 2024 সাল যখন হয়, তো 2024 সালের আন্দোলনটা নারায়ণগঞ্জে প্রপারলি শুরু হয় আপনার 14 তারিখে, ফার্স্ট টাইম। হ্যাঁ, 14 জুলাই শুরু হয়। এরপরে এই আন্দোলনটা তীব্র থেকে তীব্র আকারে রূপান্তরিত হয় আবু সাইদ যেই দিন মারা যায়, শহীদ হয়। হ্যাঁ, 16 তারিখে সম্ভবত। তো 16 তারিখে আবু সাইদ ভাই শহীদ হওয়ার পরে এরপর আমাদের নারায়ণগঞ্জ আন্দোলনটা পুরোপুরিভাবে এই আপনার জনমানুষের মনে ছড়ায় পড়ে। তো এরপর থেকে আমরা এই আন্দোলনটার মধ্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি এবং এই নারায়ণগঞ্জে আন্দোলন চলাকালীন আমরা ফ্রন্ট লাইনেই ছিলাম এক প্রকার বলতে গেলে। তো আন্দোলন করছি এবং আন্দোলনে অনেক অনেক কিছুরই প্রত্যক্ষ সাক্ষী আমরা। তো আচ্ছা, এখন আপনার স্বাভাবিকভাবেই সন্তান যখন আন্দোলনে যায়, পিতামাতা চায় যে সন্তানটা ঘরে থাকুক, আসলে এটাই তো বাস্তবতা, এটা সব জায়গায় হয়। তো আপনার পরিবারও তো মানে নিশ্চয়ই আপনার মা চাইতো না, তারপরে হয়তো দিয়েছে, নাকি এরকম কোনো বিষয় আছে কিনা? আসল কথা কি, আমার বাবা প্রতিনিয়তই প্রত্যেকটা আন্দোলনে আমাদের দুই ভাইকে ছেড়ে দিছে, আল্লাহর নামে ছেড়ে দিছে, আল্লাহর জিম্মায়, স্বৈরাচারের পতনের জন্য। তো আমার বাবা প্রতিনিয়ত আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের সাপোর্ট করতো অনেক। কখনো এই বিষয়গুলো নিয়ে আমাদের এই না বলে নেই কিংবা যাইতে না বলে নেই। কিন্তু আমার আম্মু ভয়ে, শত হইলো তো সন্তান, আমার আম্মু প্রায় সময় না বলতো। এবং অধিকাংশ সময় এরকমও সময় গেছে ভাই, আমরা যে আন্দোলন সংগ্রামে যাইতাম জুলাই আগস্টের আগেও, প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম এমনও সময় গেছে আমি আমার বাবাকে জানায় গেছি আমরা দুই ভাই। আমার বাবা তো 18 সালের পর ব্রেন স্ট্রোক করছে, এরপর আব্বু ওরকম কন্টিনিউ রাজনীতি করতে পারেনি। তো আমরা দুই ভাই যে বিভিন্ন প্রোগ্রামে কিংবা আন্দোলন হরতাল মিছিলে যেতাম, তো আমার বাবাকে জানিয়ে দিতাম, আমার বাবা বলে দিত যে আম্মুরে বলতে না। হ্যাঁ, আম্মুরে না জানিয়ে যাইতাম। তো এরকম আর কি। পরে দিয়ে আম্মু জানতে পারতো, আম্মু বকাঝকা করতো এবং আমার বাবাকেও বকতো। তো এই স্মৃতিগুলো আর কি। এই যে গেলেন, তারপরে আপনাদের মানে আপনারা কিভাবে আন্দোলনে যেতেন, কোনো স্মৃতি মনে আছে যে কখন যেতেন, কি অবস্থা, কি ড্রেস আপ থাকতো, বা এরকম কোনো স্মৃতি আছে কিনা? জি, এই আন্দোলনটা আমাদের 16 তারিখ থেকেই নারায়ণগঞ্জে শুরু হয়। তো এই কাহিনী বর্ণনা করতে গেলে অনেক হয়, তো আমি সংক্ষেপে কিছু কাহিনী বলি। যেমন 4 তারিখের কাহিনী, 4ই আগস্ট আমার ভাই গুলিবিদ্ধ হওয়ার একদিন আগের কাহিনী। তো 4ই আগস্ট আমি যখন আন্দোলনে অংশগ্রহণ করি আমার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদারদের সাথে, তো আন্দোলনে অংশগ্রহণ করার পর আমি চাষারা ভিত্তিক আন্দোলন করতেছিলাম। আর আমার ভাই আন্দোলন করতেছিল যে নারায়ণগঞ্জ 2 নাম্বার গেট যেটা বলে, ওইখান থেকে আমার ভাই ডিআইটি 2 নাম্বার গেট, ওই অঞ্চলটাতে আন্দোলনে অংশগ্রহণ করছিল ওই দিন। 4 তারিখে? হ্যাঁ, 4 তারিখে। তো 4 তারিখে যখন এই আন্দোলন হইতাছে, তো আপনার রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব যেটা বলে, যেটা শামীম ওসমানের এই আপনার টর্চার সেল ছিল, রাইফেল ক্লাব, ওই রাইফেল ক্লাব যেই দিন পুরায় দেওয়া হয় 4 তারিখে সর্বপ্রথম ভাঙচুর এবং পুরায় দেওয়া হয়। তো রাইফেল ক্লাবের পুরায় দেওয়ার দিন ওই আপনার নারায়ণগঞ্জ কোডের রুটটা, যেটা এই জেলা প্রশাসকের যে রুটটা, ওইটা সম্ভবত লিঙ্ক রুট বলে। তো ওই রোডে আমরা আন্দোলন করতেছিলাম। তো ওই রোডে ছাত্রলীগের সন্ত্রাসী, বিজিবি, পুলিশ, ওনাদের সাথে আমাদের একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে ছাত্র জনতার সাথে। তো ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে গোলাগুলি হইতেছিল। তো আমরা আপনার রাস্তার যেই বড় বড় ইয়াগুলো আছে সাইডে, ব্যারিকেডগুলো, এগুলা নিয়ে আমরা গুলির ভয়ে আর কি নিয়ে এরকম আন্দোলন করছি সেফটির জন্য। আর পিছন থেকে আমরা ইট পাটকেল দিয়ে প্রতিহত করছি। তো ওই সময় এক পর্যায়ে একটা ধাওয়া পাল্টা দেওয়ার মাঝখানে আমার ডান হাতটা আর কি, এই যে এই আঙ্গুলটা গুরুতর জখম হয়। তো অনেক রক্তপাত হয়। তো আমি ফার্স্ট টাইম বুঝতে পারিনি। তো আমার এই আন্দোলনের এক ফ্রেন্ড বলতেছে যে দেখো তোমার হাত কাইটা তো রক্ত, আমার শার্ট ভিজা গেছে, সাদা শার্ট পরা ছিল। তো
তখন আমি হতভম্ব হয়ে গেছি। পরে সবাই জানে যে আন্দোলন চলাকালীন মেডিকেল বোর্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় বসছিল ছাত্রদের পক্ষ থেকে। তো ওই মেডিকেল বোর্ড, আমাদের চাষারা মেডিকেল বোর্ড বসা হয়েছে, তো ওইখানে আমি প্রাথমিক ট্রিটমেন্ট নিই। রক্ত পড়া অনেক কষ্টতেই বন্ধ করছি। তো বন্ধ করার পর এই অনেক কষ্ট করে ট্রিটমেন্ট করছি। প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে এদিক দিয়ে আমার ভাইও আমাকে প্রতিনিয়ত কল দিতেছে, হ্যাঁ, যে ভাইয়া কই আছিস তুই, কী করতেছ, কী অবস্থা ওদিকে চাষারার। আমি আবার চাষারার খোঁজখবর ওরে দিতেছি, ও আবার 2 নাম্বার গেট এবং ডিআইটির খোঁজখবর আমারে দিতেছে। এরকম কথাবার্তা হইতেছে ফোনে। তো আমার বলতেছে ভাই আমি আসবো নি। আমি কই না, আসার দরকার নেই। তখন মেবি বিকেল 3টা-4টার দিকে। আমি কইছি এখন তো আন্দোলন শেষ পর্যায়ে, আসার দরকার নেই, তুমিও আন্দোলন শেষ করে বাসায় চলে যাও, আমি বাসার দিকে রওনা দিব। তো বাসায় গেলাম। তো বাসায় যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে যখন আমার ভাই আবার আমার আধা ঘন্টা পরে আসছে, তো আসার পরে যখন দেখে যে আমার হাতে ব্যান্ডেজ, তো বলতেছে ভাই কী হয়েছে তোর? পরে আমি বললাম যে এই আন্দোলনে আর কি অ্যাক্সিডেন্টলি হাত কেটে গেছে। পরে দেখে যে আমার হাতটা একেবারে অনেকভাবে গুরুতরভাবে জখম হয়েছে। পরে কই সাবধানে একটু করবা না? আমি কই এখন কীভাবে হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না। এরপরে আমার ভাই আপনার ওর মানি ব্যাগ থেকে একটা 1 টেম নিয়ে 2টো 1 টেম আমার হাতে পেঁচাই দাও নিজেই। এটা একটা স্মৃতি, আসলে অনেক ওই কষ্টের স্মৃতি। প্রাথমিক ট্রিটমেন্ট নিজেই 1 টেমটা পেঁচায় দেয়। তো পেঁচায় দেওয়ার পর ওই 1 টেম নিয়ে আমি পরের দিন আমরা আন্দোলনে যাই। তো পরের দিন 5ই আগস্ট, হ্যাঁ, আমরা ভোর সকালে উঠছি। তো ভোর সকালে উঠছি উইঠা 5ই আগস্টের এতে যাওয়ার আগে আপনার ভাই সম্পর্কে আরেকটু তথ্য জানি। সেটা যেহেতু উনি আপনার ছোট ছিল, মানে উনি তো বিয়ে শাদী করেননি, না আপনার ফ্যামিলিতে তো আসলে আর কেউ ছিল না। না, ওনার মানে উনি তো যতটুকু জানি ব্যবসা করতেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, চাকরি করতো আর কি। চাকরি আছে, কি ধরনের চাকরি করতেন উনি? ও ডিলারশিপে এই আপনার ফান্টা কোম্পানিতে এই মার্কেটিং লাইনের জব করতো। আচ্ছা তো জবের পাশাপাশি আর কি ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে অ্যাটেন্ড করতো আর কি। আচ্ছা, মানে ওনার ইনকাম দিয়ে ফ্যামিলির অনেকটা জিনিস চলতো, তাই তো? কারণ আমি তখন পড়ালেখা করতাম, তারপর আমি পার্ট টাইম যতটুকু পারতাম হেল্প করতাম, কিন্তু ও প্রফেশনালি জব করতো আর কি। তার মানে হচ্ছে আমার বাবা তো ব্রেন স্ট্রোক করছে 2018 সালে, পরে ওরকম কোনো কাজের সাথে জড়িত। তার মানে আপনার ভাই কিছুটা মানে অ্যাডভান্স ছিল, মানে অনেক এবং অ্যাক্টিভ। বিশেষ করে যে আপনার আব্বুর দৌড়াদৌড়ি, মানে মামলা টামলা এগুলো দেখা, তারপর হচ্ছে ইনকাম, এগুলোর ক্ষেত্রে হ্যাঁ অনেক। আমি বলি আপনার, আমার ভাইয়ের বিষয়ে আমার এলাকায় গেলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন। আমার ভাই এরকম একটা স্মার্ট ব্যক্তি ছিল, ওর আউট নলেজ অনেক ভালো ছিল, হ্যাঁ, এবং যে কোনো ক্ষেত্রে ভালো একটা ডিসিশন নিতে পারতো, কথাবার্তা অনেক স্মার্ট ছিল। বিশেষ সব কিছুর দিক দিয়ে আমার ভাইকে সবাই, এলাকার সবাই আমার ভাইকে পছন্দ করতো। এমন একটা মানুষ দেখাইতে পারবো না যে আমার ভাইকে এলাকাতে কেউ অপছন্দ করে কিংবা আমার ভাইয়ের কোনো দুর্নাম আছে, এবং আমারও কোনো দুর্নাম আছে। আমার ভাই এলাকার প্রত্যেকের কাছে খুব প্রিয় একটা মুখ ছিল, এবং এলাকার যে কোনো এই আপনার দুর্ভিক্ষ কিংবা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার ভাই এগিয়ে যাইতো এবং মানুষের পাশেও দাঁড়াইতো বিভিন্নভাবে। হ্যাঁ, নেতৃত্বের একটা কোয়ালিটি ছিল আমার ভাইয়ের ভিতরে। তো আমি আরেকটা কথা বলি, এই যেহেতু এই কথাটা তুলছেন, আমার ভাই মৃত্যুবরণ করার সপ্তাহখানিক আগে, 2 সপ্তাহ আগে, এই আপনার আমাদের পাশের বাড়িতে আপনার এক মহিলা আর কি, গর্ভধারিণী হিন্দু মহিলা, সম্পর্কে আমরা ভাবি বলি, তো উনি গর্ভবরণ করছে। তো ওনার ছেলে সন্তান হয়, তো ইমার্জেন্সি রক্ত লাগবে আর কি, রাত্রের প্রায় 12টা-1টা বাজে। তো আমার ভাই যখন জানতে পারছে যে হ্যাঁ রক্ত লাগবে, এ পজিটিভ রক্ত, পরে বাসায় কেউ এটা না জানে এই রাত্রেবেলা গেছে রক্ত দিতে। তো এরকম রক্তদানটা প্রতিনিয়ত করতো, 3 মাস পর 4 মাস পর ও প্রতিনিয়ত সবাই রক্ত, হ্যাঁ, পরোপকারী ছিল এক কথায়। তো ওই মহিলাটার, ওনার ছেলে সন্তান হয়েছে, আল্লাহর অশেষ রহমত, ওনারা অনেক সুস্থ আছে। তো ওই মহিলাটা এখনো কান্না করে যে আমার ভাই স্বজন, আমরা যদিও ভিন্ন ধর্মের হইতে পারি, কিন্তু ওর সাথে এরকম একটা ছিল রক্তের সাথে, কয় ভাই আমার রক্তের মানুষও এরকম উপকার করবো না, আমার ছেলের গায়ে একটা শহীদের রক্ত। এতটুকু আমি, আমার সবাই পাড়া প্রতিবেশী সবাই বলে এই কথাটা, যে আমার ছেলের গায়ে একটা শহীদের রক্ত, ওর বাবা এবং ওর মা এই কথাটা বলে। তো এতটুকুই ভিতরে নিজের সান্ত্বনা দিই যে মানুষের এই আবেগগুলা কি বলবো, বলা বাহুল্য। এই যে মানুষের উপকার করতে চাওয়া এবং দিন শেষে মানে শহীদ হয়েছেন, এলাকার মানুষ তো আপনি যেটা বললেন সবাই ভালোভাবে জানে চিনে, এবং একটা সম্ভাবনাময় মানুষ ছিল আসলে।
ফ্যামিলিরও একটা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন Right. সব কিছু মিলিয়ে। তো আপনার আম্মু বা আপনার আম্মুর, আমরা শাহাদাতের ঘটনায় যাবো ওই দিনের, রাইট। এর আগে আমরা একটু জানতে চাবো বলেন। যে আসলে আপনার আম্মু কি বলে, আপনার আম্মুর এখন কি অবস্থা? আমার আম্মুর অবস্থা কি, আমার আম্মু আব্বু দুজনেই মানসিকভাবে ওরকমভাবে ভেঙে পড়ছে যে অনেকটা ভারসাম্যহীন। আগে যে আমার আম্মু অনেক স্মার্ট ছিল, ওই তৎকালীন সময় আমার আম্মু আপনার মেট্রিক পাস এবং আচ্ছা। আমার বাবা ওই আমলের ইন্টার পাস, আচ্ছা। দুজনই শিক্ষিত। তো আমার বাবা তো রাজনৈতিক কারণে বিভিন্ন হামলা মামলা শিকার হয়ে মানসিকভাবে হয়ে গেছিল। অসুস্থ হয়ে গেছিল এই আমার ভাই শহীদ হওয়ার আগেই। হুম। আমার আম্মু শহীদ হওয়ার পরে একেবারে মানে আপনার আম্মু ফ্যামিলিটা আসলে ইয়া করতো, হ্যাঁ, হ্যাঁ, চালাইতো অনেকটা, মানে এই আর বিশেষ করে কি আপনার আম্মু তো ভাঙছেই, শত হইলেও মায়ের মন। হুম। এই কিন্তু আমার ভাইকে আমার আব্বু বেশি পছন্দ করতো, হ্যাঁ, আচ্ছা। কারণ ওর অ্যাক্টিভ এবং আমার আব্বুর প্রতি আমার ভাইয়ের ভালোবাসাটা অনেক ছিল। আমার এক কথায় কি আমার বাবার কলিজা ছিল আমার ভাই এবং আমার ভাইয়ের কলিজা ছিল আমার বাবা, আচ্ছা। এত পছন্দ করতো। যেমন আমি পরিবারের বড় সন্তান, আমার আম্মু আমাকে বেশি পছন্দ করতো, হুম। হ্যাঁ, কিন্তু আমার বাবা স্বজনকে বেশি পছন্দ করতো। তো স্বজন শহীদ হওয়ার পর আমার বাবা পুরোপুরিভাবে ভেঙে গেছে এবং এমন একটা রাত যায় নাই যে আমার বাবা কান্না করে না। এই 18 মাসের ভিতরে এমন একটা রাত বাদ যায় নাই যে আমার ভাইয়ের জন্য আমার বাবা কান্না করেনি। রাত্রে গভীর রাতে আমার বাবা ফুফা ফুয়ে কান্না করে, পরেতে আমাদের ঘুম ভাঙে, এরপরে আমার বাবাকে সান্ত্বনা দিয়া বিভিন্নভাবে পরে ঘুম পাড়াই, পরে আমাদের শুইতে হয়, ঘুমাইতে হয়। তো ফ্যামিলিতে এই যে এত কন্ট্রিবিউশন সব কিছু মিলিয়ে হঠাৎ করে চলে যাওয়া, এটা তো আপনার ফ্যামিলি তো একটা ফ্যামিলি, এরকম হাজারো ফ্যামিলি ছিল আসলে। তো এই ফ্যামিলি বা এই মানুষগুলো যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, এদের একটা অনেক প্রত্যাশা নিয়ে আসলে সে আন্দোলনে গিয়েছিল। তো আমরা সেই জায়গায় যাব। এর আগে 4 তারিখ সকালে যখন আপনারা আন্দোলনে যান, আপনারা কি একসাথে ছিলেন? না, ও এই আপনার 2 নম্বর গেট এবং মানে ডিআইটি আগে কেন্দ্রিক, যেভাবে হ্যাঁ, আর আমি চাষারা কেন্দ্রিক আন্দোলন, কিন্তু 5 তারিখে আমরা একসাথে আন্দোলন আচ্ছা আচ্ছা, চাষারা। চাষারাই, মানে উনি উপরে এটা চাষারাই ছিলেন, আসবো, আপনিও হ্যাঁ, চাষারাই কাহিনীতে ছিলেন। আসবো। আচ্ছা। তো আন্দোলন ওই দিন সকাল থেকে কিভাবে আপনারা আন্দোলনে জড়ান বা ওই তো সময় পরিস্থিতি কি ছিল? পরিস্থিতি কি, আমরা 4 তারিখে যখন আন্দোলন থেকে বাসায় আসি, তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, আমরা আবার বের হই, আমরা যারা আন্দোলন করতেছি। তো আমরা ওই দিন প্রিপারেশন নেই যে ওই দিন রাত্রেই তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই ঘোষণা দিল যে এই 6 তারিখের ঘোষণাটা 5 তারিখে দিল, হ্যাঁ। তো এই ঘটনা শোনার পরেই আমরা চিন্তা করছিলাম যে আমরা রাত্রি রওনা দিব। তো অনেকের ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমরা রাত্রে রওনা দিই ওই দিক থেকে বাইবা। তো আমরা চিন্তা করছি যে সকালে রওনা দিব, যেহেতু নারায়ণগঞ্জ থেকে হ্যাঁ, ঢাকা বেশি দূরত্ব না। তো এই কারণে আমরা 5 তারিখে ভোরে উঠে যাই। আমি আমার বিষয়টা বলি। তো 5 তারিখে ভোরে উঠে যাই। ভোরে ওঠার পরে এই ফরজ গোসল করি, গোসল টোসল কইরা দোয়া দুরুদ পইরা আমি বের হইতাছি। তো ওই দিন যে আন্দোলনটা তো আমরা আলাদা আলাদাভাবে ছিলাম এবং করছি, আবার অনেক ক্ষেত্রে একসাথেও করছি। তো ওই দিন যে ও যে আমার সাথে আন্দোলন করবে এটা আমরা জানি না আর কি, প্রিপারেশন ছিল না এরকম। তো আমি ফ্রেশ ট্রেশ হইয়া সব কিছু ইয়া কইরা বের হইতাছি, দোয়া দুরুদ পইরা ঘর থেকে বের হইতাছি। তো ওই জায়গায় একটা স্মৃতি আছে, আমার ভাই তখন যখন দোয়া দুরুদ করে বুকে ফু দিয়ে বের হইতাছি, আমার ভাই বলছিল যে এরকমভাবে দোয়া পড়তেছো যে আর ফিরে আসবো না। যুদ্ধের ময়দানে যাইতেছস। পরে আমি আবার হাসতে হাসতে বলতেছি, যুদ্ধের থেকে তো এটা কম না, তুই তো দেখতেছস। পরে হয় এটা ঠিক, আমার আম্মুর সামনে। পরে বের হইলাম, আল্লাহর নাম নিয়ে বের হইছি। এরপরে আমার ভাইও 10-15 মিনিট পরে বের হইলো। পরে আমার আম্মুকে বইলা গেছে যে ও জবে যেতেছে আর কি, কিন্তু পরে জবে যায়নি। তো এই কথাটা আসি, আমিও জানি যে ওই দিন জবে যাইব। পরে বের হইলো, বের হওয়ার পরে যখন আমাদের মোড় থেকে আমরা সবাই একত্রিত হইলাম, তো একত্রিত হইয়া আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের মতো রাস্তা মেইন রোডে গেছি, কোনো রিক্সা নাই, হ্যাঁ, এরকম একটা অবস্থা। মেইন রোডে কিন্তু কোনো রিক্সা নেই, এরকম একটা অবস্থা। তো আমরা যখন মেইন রোডে যাই, মেইন রোডে যাওয়ার পরে একটা ভ্যান, হ্যাঁ, ওই যে মিশুক ভ্যান যেগুলা ওই মালামাল টানে, তো ওইয়ের একটা খালি ভ্যান পাইয়া পরে আমরা এই ভ্যানের উপর আমরা 12 জনের মতো উঠছি। আমরা ভ্যান কইরা আমরা নবীগঞ্জ রেল লাইন যাই। তো রেল লাইন যাওয়ার পরে তো নামার পরে আমাদের চিন্তা ছিল যে নবীগঞ্জ ঘাট দিয়ে পার হবো। আমাদের আবার নারায়ণগঞ্জে আপনার বন্দর থেকে নদী পার হয়ে নারায়ণগঞ্জ যাইতে হয়। তো নামার পরে তো আমি স্বজনরা বলতেছি যে তাহলে তুই তোর কাজের জায়গায় যা, আমরা আন্দোলনে। পরে ও একটু দূরে যেয়া কারে যে কল দিল, তো কল দিয়া
কি যে বললো 2-3 মিনিট পরে কথা বলার পর সামনে এসে আসার পরে বলতেছে যে আমার তখন তো আপনার কারফিউ দিছিল 3 দিনের জন্য, তো কইতেছে কারফিউর জন্য আমাদের কাজ অফ আছে, আমি তো বাসায় চলে যা। পরে কইতেছে না আমি আজকে বাসায় যাবো না, আমি আন্দোলনে যাবো আজকে, তগুলোকে আন্দোলন করুন। পরে আমি কইতেছি না আসার দরকার নেই, আমার কেন যেন ওই দিন মনটা সাড়া দেয়নি। কিন্তু এই 18 সালের পর থেকে আমরা 2 ভাই কিন্তু অনেক আন্দোলনে অংশগ্রহণ করছি, হরতাল থেকে দইরা, মশাল মিছিল থেকে দইরা, অনেক কিছুতে। হ্যাঁ, তো এরকম কিন্তু কখনো হয় নাই এই যে- ফিল্ডে আমার কোনো সময় হয় নাই যে ওর নিয়ে যেতে চাইনি আমি। তো ওই দিন আমার কেন যেন আমার মনে বাড়ি সায় দিতেছিল না যে ওর নিয়ে যাবো। তা আমি ওরা অনেকবার বলছি, অসংখ্যবার বলছি যে আমাদের সাথে আজকে দরকার নেই, তুই বাসায় চলে যা, যেহেতু তোর কাজ অফ, একটু রেস্ট নে। পরে এই কথা বলার পরে কইতেছে না আমি আন্দোলনে যাবই। আবার অনেকটা আপনার এই রাগিয়া ছিল। একটা কথা, রাগী মানুষের মন ভালো থাকে, তো রাগী ছিল। তো না আমি আন্দোলনে যাবই। তো আমার ফুফাতো ভাই, চাচাতো ভাই এবং আমরা ভাই ভাতি যারা এমন 14-15 জন, আমরা সবাই একসাথে আন্দোলন। তো আমার এক ফুফাতো ভাই আমান এবং আমার চাচাতো ভাই সিয়াম, তো ওর সমবয়সী আর কি, তো ওদের নিয়ে কইতেছে তোরা আমার সাথে আইলায়, হ্যাঁ আমি যাবই আজকে। তো ওর যেহেতু সেম মিট, পরে বলতেছে আচ্ছা। পরে ওরা 2 জন সহ 3 জন ওরা রিক্সা দিয়ে গেল গা। তো আমি আবার আমার ফ্রেন্ড সার্কেল আরও 2-4 জন আসবো, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমরা অটো দিয়ে যাবো। তো আমরা ওয়েট করতেছি। পরে 1-1.5 মিনিট পরে আবার ব্যাগ আসে, রিক্সাটা ব্যাগ আসার পরে বলতেছে যে ভাইয়া এই নবীগঞ্জ ঘাট দিয়ে যাইস না, আমি খবর পাইছি যে নবীগঞ্জ ঘাটে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র জনতার উপর হামলা করতেছে, অ্যাটাক করতেছে। তো কইতেছে যে নবীগঞ্জ ঘাট দিয়ে না যাইয়া এই চৌরাঙ্গি পার্কের একটা একটা ঘাট আছে আর কি, ঘাট, হ্যাঁ মানে ওইটা দিয়ে বিকল্প পথ, ওই ঘাট দিয়ে ওরকম কেউ পারাপার হয় না। তো বলতেছে যে চৌরাঙ্গি পার্কের ওই ঘাটটা দিয়ে আস। পরে আমরা কিছু আচ্ছা। পরে ওই আবার রিক্সা দিয়ে আগে চলে গেছে। তো আমার ফ্রেন্ডরা আসার পরে আমরা আবার 2 অটো গেছি। তো আইসাম আমরা চৌরাঙ্গি পার্ক দিয়ে গেছি। তো আমরা গিয়ে দেখি যে স্বজনের নৌকার সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য আর কি। আচ্ছা পরে যাওয়ার পরে নৌকাতে উঠলাম আমরা সবাই। ওঠার পরে স্বজনে বলতেছে যে বিগত 16-17 বছর অনেক অত্যাচার জুলুমের শিকার হয়েছি আমরা, হ্যাঁ আজকে এটা শেষ দেখেছেন। আজকে যেভাবে হাসিনারে নিজের রক্ত দিয়ে হইলেও এই দেশটা স্বাধীন করবো, এই কথা, এরকম একটা কথা বলছে। তো তখন তো আর রিয়ালাইজ করি নাই যে এরকম সত্যিও নিজের রক্ত দিয়া দেশে স্বাধীন করব। তো তখন এই কথাটা হাসি ঠাট্টার মধ্যেই আর কি আমরা উড়াই দিছি। পরে নৌকা পার হইলাম, মাঝিগুলো আমাদের থেকে ভাড়া নেয় নাই, আমরা আন্দোলনে যাইতাছি। আচ্ছা এরকম আন্দোলন চলাকালীন আমরা অনেকের কাছ থেকে অনেক ধরনের হেল্প পাইছি, এটা আমি একটু পরে আসতেছি। তো মাঝিগুলা যখন শুনছে যে আমরা আন্দোলন করি, পরে বলছে বাবু তোমাদের কাছ থেকে আমি ভাড়া নিব না, পরে ভাড়া রাখেনি। তো আমরা আন্দোলনকে পার হইলাম। পার হওয়ার পর ওরা আবার ওই যেহেতু একটা দল করতো যুবদল, তো ওরা আবার যুবদলের বড় ভাই ব্রাদাররা বলতেছে যে এই প্রতিনিয়ত রাজু ভাই নামে ওর একটা ক্লোজ বড় ভাই যুবদলে, না উনি এখন বর্তমানে ইউনিয়নের সভাপতি সম্ভবত, তো এবং সুজন ভাই যুবদলের, ওনাদের সাথেও কন্টিনিউ যোগাযোগ করতেছিল যে কোন জায়গা দিয়ে আসলে ভালো হইব, কোন জায়গায় কী কী হইতেছে। ওনারা আবার আন্দোলনে তখন ছিল, রাস্তায় আসলো। তো বলতেছে যে আমরা মিশন পাড়া আছি, তোমরা আসো, হ্যাঁ কিন্তু এই হাইওয়ে রুট দিয়ে আইসো না, কারণ হাইওয়ে রুট দিয়ে পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যারাই দেখতেছে, ছাত্র জনতা এবং যারাই দেখতেছে তার উপরে অতর্কিতভাবে হামলা করতেছে। তো বললো যে পাড়া মহল্লার রুটগুলো দিয়ে তোমরা আসো, ছড়ায় ছিটায় আসো 2-1 করে। তো বলছে কয়জন, আমি পরে স্বজন বলতেছে যে আমরা 15-16 জনের মতো। তো বলতেছে তোমরা ছড়ায় ছিটায় 2-1 করে আসো পাড়া মহল্লার রাস্তা। তো আমরা আবার স্বজন আবার এই দিক নির্দেশনাগুলো পেয়ে পরে আমাদের আবার বলতেছে যে এইভাবে যাইতে হইব। তো আমরা যখন যাইতেছি, পরে আমরা খানপুরের ভিতরের রুট দিয়ে গেছি, আসল রুট দিয়ে যাইনি, এই হাইওয়ে রুট দিয়ে। তো ভিতরের রুট দিয়ে যাইতেছি, তো স্বজনই আমাদের বলতেছে যে এইভাবে যা, আর প্রতি গাইডলাইনটা পুরোটা আমাদের দিছে। তো যখন আমরা গেলাম এই আস্তে আস্তে যাওয়ার পর যখন আমরা মিশন পাড়া গেলাম, তো মিশন পাড়া যাওয়ার পরে দেখি যে ছাত্র জনতা আছে অনেক মানুষ, প্রায় কয়েকশো। পরে আমরা মিশন পাড়ায় গিয়া আন্দোলনে যোগ হইলাম আর কি। বিএনপির এবং সাধারণ ছাত্র জনতাও ছিল ওই সময়। তো আর কোনো দলমত এগুলা চিন্তা করে না, সবাই ঐক্যবদ্ধ হইয়া একসাথে করছে, বিএনপি জামাত সবাই একসাথে। তো আমরা যখন গেলাম, তো যাওয়ার পরে আন্দোলন চলতেছে, তখন দেখলাম যে তখন মেবি সকাল 9টা 9:30 বাজে। তো তখন দেখলাম যে ধাওয়া পাল্টা হইতেছে, হ্যাঁ, আর এই ছাত্র জনতার সাথে ওই পাশে হচ্ছে ছাত্রলীগ আর পুলিশ বাহিনী, গোলাগুলি হইতেছে। আর এখান থেকে
ইট পার্কেল দিয়া প্রতিহত করতেছে। তো এরকম ধাওয়া পাল্টা ধাওয়া হইতেছে, আমরাও ধাওয়া পাল্টা ধাওয়া প্রায় ঘন্টাখানিক চলছে। তো চলার পরে মেবি সকাল 10:30-11টার দিকে 10:30-11টার দিকে তো দেখলাম যে হঠাৎ ওরা আবার চাষারা ছিল, ছাত্রলীগেরটি, আমরা মিশন পাড়া। এরপরে দেখলাম যে পুলিশ প্রশাসন এবং ছাত্রলীগেরগুলো আস্তে 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 পিছিয়ে পিছিয়ে লিঙ্ক রোড দিয়ে গেল চইলা। আচ্ছা, তখন চাষার চত্বরটা খালি হয়ে গেল, ওরাই দখল করে রাখছিল এই পর্যন্ত। তো খালি হয়ে গেল, এরপরে আমরা এক দৌড়ে যাই আর সবাই আমাদের, হ্যাঁ সর্বপ্রথম আমাদের এই গ্রুপটাই এক দৌড়ে যে, এই ভিডিওটা আমার কাছে আছে এখন। আচ্ছা, চাষারা 5 আগস্ট সর্বপ্রথম সকাল 11টা বাজে আমরা এই সর্বপ্রথম চাষারা চত্বর দখল করি। আচ্ছা। হ্যাঁ, ওই ভিডিওটা আমার কাছে আছে। তো এই চাষারা চত্বর যখন দখল করি পরে 11টা পরে, এরপরেই দেখলাম যে 10-15 মিনিটের ভিতরে আপনার 2 নম্বর গেট থেকে, আপনার মিশন পাড়া রুট থেকে, খানপুরের রুট থেকে, লিঙ্ক রুট থেকে পুরো চাষারা চত্বরটা হাজার হাজার মানুষে ঘের হয়ে গেল প্রায় আধা ঘন্টার ভিতরে। সব মানুষ গলিতে সব জায়গায় ছিল আর কি। তো যখন দেখলো যে চাষারা চত্বর আমরা দখল করে ফেলছি, আমরা নিউজ দিছি এবং দেখছে যে আমরা মিছিল করতেছি, তো দেখলাম যে আধা ঘন্টার ভিতরে প্রায় কয়েক হাজার মানুষ জড়িত হয়ে গেছে চাষারা চত্বর। এরপরে আমরা বিভিন্নভাবে দফায় দফায় মিছিল করতেছি। তো মিছিল করার পরে আমরা এই একটু পরেই এই আপনার মেবি এই কয়টা 1টা বাজে, দুপুরে 1টা বাজে। তো আমরা আবার একটু রেস্টের জন্য, হ্যাঁ এইভাবে আন্দোলন, হ্যাঁ আমরা দখল করে রাখছি। হ্যাঁ, তো ওই দিনও আবার ভাঙচুর হয়েছে ইয়াতে আপনার এই রাইফেল ক্লাব, যেটা শামীম ওসমানের যে টর্চার সেল ছিল, আগের দিনও পড়াইছে, ওই দিন একটা পুরোপুরি ভাবে। হ্যাঁ, তো টর্চার এরকম। পরে ভাঙচুর হওয়ার পরে আমরা একটু রেস্টের জন্য আমরা শহীদ মিনারে যাই, চাষার চত্বর থেকে শহীদ মিনার একের কাছেই। তো আমরা শহীদ মিনারে যাই, অনেকক্ষণ রেস্ট নিই, প্রায় 10 মিনিটের মতো। তো ওই জায়গায় আমার ভাই একটা ভিডিও করছিল, ওইটা আমার ভাইয়ের জীবনের শেষ ভিডিও আর কি, গুলি খাওয়ার আধা ঘন্টা আগের কাহিনী বলতেছি। তো ভিডিওটা করার পরে একটা দেখলাম যে হুজুরদের একটা আসলো, এই মিছিল আসলো, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। পরে এই স্লোগানে পরে এই হুজুরদের এই স্লোগানের সাথে পরে আমরা আবার শহীদ মিনার থেকে রেস্ট শেষ করে আমরা হুজুরদের এই স্লোগানে অ্যাটেন্ড করি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তো এই স্লোগান দিতে 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 পরে এক পর্যায়ে আমরা এই চাষারা চত্বর থেকে আপনার মিশন পাড়ার রোডে আরেকটা মিছিল যাই আর কি আমরা। তো মিশন পাড়ার, তো আমার ভাই আবার আমাদের সামনে, সবার সামনে ছিল, তো সামনে ছিল। তো আমি আবার একটু মাঝখানে, ওই ভিডিওটা আমার কাছে আছে, তো মাঝখানে ছিলাম। তো মাঝখানে থাকার কারণে পরে আমরা আবার মিশন পাড়া পুরোপুরি যাইনি, এর মাঝখানে আমরা আইসা পড়ি। 5 মিনিটের মতো হাইট আমরা ব্যাক করে ফেলি, আমরা যেই কজন ছিলাম। তো স্বজন সামনে থাকার কারণে আমরাও খেয়াল করিনি, স্বজনও আমাদের খেয়াল করেনি। তো খেয়াল করেনি, তো আমরা আবার চাষারা চত্বরে এসে আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেছি। এবং আন্দোলনের যে স্লোগানগুলি ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। তো এরকম স্লোগানে উত্তাল ছিল চাষারা চত্বর। তো এই তো স্বজন তখন আসতেছিল আমাদের পিছনে, না দেখা তো আসতেছিল। তো এই মিশন পাড়ার রোড থেকে ও যখন চাষারের দিকে ব্যাক করছে, আপনার এই চাষারা চত্বর এবং মিশন পাড়ার রোডের মাঝখানে একটা গলি আছে, যেটা আপনার ল্যাবেট হসপিটালের গলি বলে। এবং ওই পুরো গলিটাই আপনার ছাত্রলীগের আখড়া ছিল আর কি। আর বিগত সময়ে হ্যাঁ ওদের বাসাই সব ওই জায়গায়, অয়ন ওসমানের যত ক্যাডার বাহিনী ছিল, শামীম ওসমানের। তো বিগত সময়ে আমরা যে আন্দোলনগুলো করছি, সংগ্রামগুলো করছি, ওই গল্লি থেকে ছাত্রলীগ এসে আমাদের হঠাৎ অ্যাটাক করতো, ওই গল্লিটা থেকে। হ্যাঁ, তো এরকম পরে স্বজন যেমন মিশন পাড়া থেকে ওই গল্লির যে সময় কাজ দেওয়া যাইতেছে, তখন ওই গল্লি থেকে টার্গেট করে, কারণ স্বজন তো রাজনীতি করতো, ওর একটা ফেসবুকও ছিল ওই জায়গায়। হ্যাঁ, তো ওরা টার্গেট করে গুলিটা করা হয় যতটুকু আমি জানি। তো আমি কিন্তু চাষারা চত্বরে, হ্যাঁ এগুলো সবই জানি। এই তো আমরা কিন্তু চাষারা চত্বর বেশি দূর না, যেমন এখান থেকে সর্বোচ্চ 10-15 ফিট দূরে আমি, কিংবা 20 ফিট দূরে চাষারা চত্বরেরই। তো হইচয়ের কারণে আর কি গুলির আওয়াজ শুনতে পারি না, ওরকম দেখতেও পারি না, হাজার হাজার মানুষ ছিল। তো ওরা টার্গেট করে গুলিটা করছে, আমি আর কি এটা যারা প্রত্যক্ষভাবে সামনে ছিল ওদের কাছ থেকে, তো ও পইরা যায়। তো পইরা যাওয়ার পরে আন্দোলনকারী যে ভাইয়েরা আছে ওরা ধরার পরে কোথায় লাগছে গুলিটা? রাখছে আপনার এই বুকের বাম পাশে, এই জায়গায় লাগছে গুলিটা, আইসে এই জায়গায় এসে জমে গেছে। মানে সম্ভবত একটু উপরের থেকে করছে, একটু নিচের দিকে ছিল। তো এরকম
আমার যতটুকু মনে হয় উপর থেকেই করছে আর কি, ওরা গুপ্তভাবে আর কি এসে গুলি করে করে আবার ভিতরে চলে যেত, গলির ভিতরে, কারণ এটা ওদের গলি। অতর্কিত হামলা করে। হ্যাঁ, পরে অতর্কিত হামলা করতো। পরে কি হইলো যে গুলিটা করার পরে পড়ে গেল, পরে আন্দোলনকারী ভাইরা তুইলা ধরলো, ধরার পরে পরে যখন মিশুকে তুলছে, এই মিশুকে তোলার পরে এটা আমি শুনলাম আর কি, আমার যারা প্রত্যক্ষ সাক্ষী ছিল, পরে বলতেছে যে ভাই গুলির যন্ত্রণা এত বেশি, আমার অনেক কষ্ট হইতেছে। পরে এই কথাটা কইলো যে গুলির যন্ত্রণা এত বেশি ভাই, আগে জানতাম না, কতটুকু কষ্ট পাই, এই কথাগুলো বলছে। পরে যখন মিশু করে ভিক্টোরিয়া হাসপাতাল, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল প্রথমে নেওয়া হয়, পরে ভিক্টোরিয়া হাসপাতাল আর প্রাথমিক তখন পর্যন্ত আপনি জানেন না? না, আমি তখনও জানি না। পরে আমার এক ভিক্টোরিয়া হাসপাতালের প্রাথমিক ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়। এরপরে আমার এক এলাকার বড় ভাই বলতেছে যে এই অনেক স্বজন তো তোমার ভাই, আমি হ্যাঁ। পরে কইতেছে যে স্বজন তো গুলিবিদ্ধ হয়েছে এই জায়গায়। আমি কিন্তু বেশি দূর না, 15-20 ফিটের দূরত্ব, এতটুকুই। পরে আমি কি কোন, আমার মাথায় যেমন আসমানটা ভাঙ্গা পড়ছে। পরে একসাথে দৌড়ে আমরা যারা একসাথে ছিলাম, আমরা 10-15 জনই একসাথে দৌড়ে যেতেছি ভিক্টোরিয়া হাসপাতালের দিকে, গাড়ি ঘোড়া তো নাই। পরে কইতেছে আন্দোলনকারী আবার বলতেছে যে ভাই এভাবে যাও না, তোমরা আলাদা ভাবে যাও, কারণ ওই একসাথে গেলে পরে গোলাগুলি হইতেছে সামনে, 2 নম্বর গেটের ওখানে গোলাগুলি হইতেছে। হ্যাঁ, পরে কি করলাম, আমি আমার এক চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আমার, সিয়াম আমার চাচাতো ভাই নিয়ে গেলাম আর কি। পরে সিয়ামরে যখন নিয়ে যেতেছি, একটু সামনে এই 2 মিনিট দৌড়ানোর পরেই দেখি যে আমার ভাইয়ের জুতা পড়ে গেছে, জুতাটা রাস্তায়। তো জুতাটা লইয়ে আমি কান্না করতেছি। তো সিয়াম বলতেছে ভাই এটা রাখো, তাড়াতাড়ি আমাদের হসপিটালে যেতে হইব। পরে দেখলাম যে একটা রিক্সা আইতাছে, একটা মহিলা। হ্যাঁ, তো আমি ওই চলন্ত রিক্সায় থামাই দিই আর কি, মহিলা পায়ে ধরে, আন্টি আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে, আমার ইমার্জেন্সি ভিক্টোরিয়া হসপিটালে যেতে হবে, রিক্সাটা আমার দয়া করে দেয়। তো আন্টি সাথে সাথে রিক্সাটা ছাইড়া দেয়, যাও বাবা। পরে রিক্সাওয়ালা আঙ্কেল, মুরব্বী আর কি, তো বলতেছে বাবা ওই জায়গায় তো সামনে আবার গোলাগুলি হইতেছে, 2 নম্বর গেটের ওই জায়গায় তো গোলাগুলি হইতেছে, গেলে তো সমস্যা। আমাকে আঙ্কেল যান, আল্লাহর নাম নিয়ে সমস্যা হইব। পরে আঙ্কেলও সাহস করে যায়, ওরকম কোনো সমস্যা হয়নি। এরপর আমরা ভিক্টোরিয়া গেছি সাথে সাথে। যখন আমাদের রিক্সা ভিক্টোরিয়ার গেট দিয়ে ঢুকতেছে আর স্বজনের অ্যাম্বুলেন্স গেট দিয়ে বের হইতেছে, 2 মিনিট আগে পরে হইলে আমি আমার ভাইকে আর পাইতাম নইলে, আর কোনো সন্দেহ না, আমি জানতাম নইলে তৎকালীন সময়। তার মানে ওইখানে নেওয়ার পরে মানে ডাক্তার রাখেন নাই, ওর ইমার্জেন্সি অবস্থা, গুরুতর অবস্থা, তখন এটা খালি অক্সিজেন মাস্ক করে সাথে সাথে ট্রান্সফার করছে ঢাকা মেডিকেল। আচ্ছা। তো যখন আমি সাথে সাথে রিক্সা থেকে লাফ দিয়ে আমি অ্যাম্বুলেন্সে উঠি, পরে রানিং অ্যাম্বুলেন্স। বুঝলেন কি ভাই এখানে হ্যাঁ, এই জায়গা, হ্যাঁ ওই না, ওর ফোন নাম্বারের থেকে আরেকজন কল দিছিল, ওনার সাথে যারা হসপিটালে নিয়ে গেছিল। তো আমার কল দিতে ভাই তাড়াতাড়ি আন, আপনার ভাইয়ের অবস্থা খুবই খারাপ, আমরা ঢাকা নিয়ে যেতেছি। আমি কিছু ভাই 2 মিনিট লাগবে, এরকম বলতে বলতে গেছি। পরে যাওয়ার পরে দেখি জ্বর অ্যাম্বুলেন্স ছাড়া এই রানিং মাত্র, হ্যাঁ গেটে বেরোইব, আর ওই সময় আমার রিক্সায় গিয়ে ঢুকছে। পরে যাওয়ার পরে যাই হোক অ্যাম্বুলেন্সে উঠলাম, ওঠার পর যখন নারায়ণগঞ্জ চাষার আসলাম, এরপরে আমার আরও 2-3 জন ফ্রেন্ড সার্কেল এবং ভাই, ফুফাতো ভাইকে নিয়ে নিই। হ্যাঁ, পরে আমরা প্রায় 7-8 জনের মতো স্বজনের সাথে ছিলাম। তো যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, তো প্রত্যেকটা মোড়ে মোড়েই তো অ্যাম্বুলেন্স আটকাইতো, কারণ অনেকে তো পালায় যায় অ্যাম্বুলেন্স। তো এই আমরাও করছি এরকম, পরে অ্যাম্বুলেন্স দেখে সাথে সাথে আমরা আবার রাস্তা ক্লিয়ার করে দিছি, এরকম হয়েছে আমাদের বেলাও তাই হয়েছে। তো হওয়ার পরে যখন আমরা অ্যাম্বুলেন্স আমাদের যাত্রাবাড়ি আসে, যাত্রাবাড়ির এরিয়াতে যখন ঢুকে, রণক্ষেত্র যাত্রাবাড়ি এরিয়াতে যখন আমাদের অ্যাম্বুলেন্স ঢুকে, ওই দিন এরকম গোলাগুলির আওয়াজ যেমন যুদ্ধের ময়দান যাত্রাবাড়ি এরকম। তো গোলাগুলির আওয়াজ, পরে আমরা যখন যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে উঠতেছি, তো ফ্লাইওভার দিয়ে উঠতে যাত্রাবাড়ি থানার পাশে যখন গেলাম, থানার পাশের যতগুলা বিল্ডিং আছে ফ্লাইওভারের সাথে কিন্তু ঘেঁষানো, বেশি দূরত্ব না, 10-15 ফিটের দূরত্ব। তো প্রত্যেকটা ছাদের উপর থেকে পিস্তলধারী পুলিশ প্রশাসনের লোক এবং ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসীরা, আমরা নিজের চোখে দেখছি গুলি করতেছে। নিচে তো গোলাগুলি হইতেছে অহরহ, উপর থেকে পর্যন্ত টার্গেট করে গুলিগুলা করতেছে। তো আমাদের অ্যাম্বুলেন্সের সাউন্ড শুই না, দেখলাম যে 2 জন ব্যক্তি তাকাইলো, আউটড্রেস পরেই, খালি ওই পুলিশের ওই জ্যাকেটটা পরা, হ্যাঁ ড্রেসটা পরা, সম্ভবত যুবলীগ হইতে পারে, ছাত্রলীগ হইতে পারে, যতটুকু বুঝলাম। তো তাকানোর পরে অ্যাম্বুলেন্সের বেশি দূরত্ব না, 15-20 ফিটের দূরত্ব, আমাদের অ্যাম্বুলেন্সে লক্ষ্য করে রাবার বুলেট গুলি ছুটছে কয়েকটা।
তো ছোড়ার পরে আপনার আমাদের অ্যাম্বুলেন্সটা নিয়ন্ত্রণ হারায় রাখার মতো এরকম অবস্থা। তা আমি এই জায়গায় একটাই কথা মানুষ কতটুকু নৃশংস হইতে পারলে এই কাজটা করতে পারে, একটা অ্যাম্বুলেন্সে কেউ পর্যন্ত তারা ছাড়ে নাই। পরে নিয়ন্ত্রণ হারায়, পরে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই বাইচে যাই ওই যাত্রায়। পরে খুব দ্রুত টাইনা সাথে সাথে ঢাকা মেডিকেল আমরা যখন রওনা পৌঁছাই, ঢাকা মেডিকেল যখন অ্যাম্বুলেন্স থেকে ওরে বের করতেছি, ভাই বিশ্বাস করবেন না, ঢাকা মেডিকেলের অবস্থা এরকম মর্মাহত অবস্থা ছিল। আমার এরকম মনে হয়েছে যে আমি ওই যে গাজাতে বিধ্বস্ত যে টিভিতে নিউজে দেখি না, এর থেকে ভয়াবহ অবস্থা ভাই। ঢাকা মেডিকেলে রক্তের বন্যা, বুঝছেন, মিনিটে 3-4 জন কইরা গুলিবিদ্ধ রোগী আসতেছিল, গুলিবিদ্ধ, হ্যাঁ, আপনার মাথায় গুলি, বুকে গুলি, আর তাও অরিজিনাল বুলেট বেশি, বিষয়গুলো বুঝছেন। তো এরকম মিনিটে 3-4 জন করে গুলি আসতেছে, হ্যাঁ, গুলিবিদ্ধ রোগী আসতেছে, এই ফ্লোর রক্তে বইরা গেছে গা, মানুষ কতজন আর সামাল দিব, বিষয়টা বুঝছেন। পরে এরপরে কি হইলো, যখন আমরা তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ওরে ঢুকাই, আমরা তো অনেক মানুষ ছিলাম, ইমার্জেন্সিতে যখন ঢুকানোর পরে আপনার ওরা ইমার্জেন্সি এক্সরে দেয়। তো এক্সরের সাথে সাথে আমরা এক্সরে করাই। তো এক্সরেটা করা হয়েছে আপনার এক পাশ, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এক পাশে এক্সরে করাইছে। এক্সরেতে স্বজনের গুলি ধরা পড়ে না, তো গুলি ধরা পড়ে না, পরে আবার সেকেন্ড এক্সরে দেয়, সেকেন্ড এক্সরেও করাইছে এক পাশেই, ওইটা তো গুলি ধরা পড়ে না। তো ডাক্তার আবার স্বজনরা বলতেছে সাহস দিয়ে অক্সিজেন মাস্ক কিন্তু পরা, বলতেছে যে এর মধ্যে কথা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার অ্যাম্বুলেন্সে থাকেন ভাই কি অবস্থা, ইশারা দিয়ে বলতেছে ঠিক আছে ঠিক আছে। পরে দিয়া বলতেছে যে ডাক্তার আবার ওরে বসা থেকে উঠাই বলছে, আরে চিন্তা করে না, তোমার লাগছে, রাবার বুলেট গুলি লাগছে। পরে হ্যাঁ সাহস দেওয়ার জন্য। পরে স্বজন বলতেছে, সাথে সাথে আবার শুয়ে পড়ছে, শোয়ার পরে স্বজন বলতেছে যে না, আমার অরিজিনাল বুলেট লাগছে। আমি বুঝতেছি। ডাক্তার ওরা এত কনফিডেন্স দেখে পরে বলতেছে পুরো বডি এক্সরে করতে নির্দেশনা দিয়ে দিছে। সাথে সাথে আবার আমরা এক্সরে করে নিচ্ছি পুরো বডি। পরে গিয়ে দেখে যে গুলিটা এই জায়গায় এসে জমে গেছে, কোমরের একটু পরে চামড়ার সাথে, হ্যাঁ এই জায়গায় চামড়া একটুর জন্য আর কি চামড়া ভেদ করে বের হয় নাই, তো একটা টিউমারের মতো হয়ে গেছে। পরে সর্বপ্রথম আমি হাত দিই, দেখি যে একটা এই শক্ত বস্তু যেই জায়গায় আসছে এটা বোঝা যায়। পরে হাত দেওয়ার পরে ডাক্তার যখন হাত দিল, ডাক্তার হতভম্ব, আয় হায়। পরে সাথে সাথে কইতেছে যে ভাই ওরে ইমার্জেন্সি অপারেশন করাইতে হইব, খুব দ্রুত রক্তের প্রয়োজন। কয়টা বাজে, রাত হয়ে গেছে? না না না, তখন রাত হয়নি, তখন অত গুলিবিদ্ধ হয়েছে 2টার দিকে। আর আপনার তখন আপনারা জানেন না যে হাসিনা পালায় যাচ্ছে? না, তখন শিউর না, এটা তো ক্লিয়ার হয়েছে আপনার এই ওর গুলির কথাটা 1:30 বাজে ধরতে গেলে, 1:30 থেকে 2টার ভিতরে। তখন আমরা বিজয় মিছিলকেই বিজয়ের মতোই আর কি অনেকটা, কিন্তু আমরা জানি যে ওই দিন একটা কিছু হইব রফা দফা, কিন্তু শিউর হই নাই যে হাসিনা পালায় গেছে, এটা আমি পরে আসতেছি। পরে দিয়ে কি হইলো যে গেলাম, যাওয়ার পরে এই আপনার ওর যখন পুরো এক্সরে ধরা পড়লো এই কাহিনী, পরে ডাক্তার বলতেছে ইমার্জেন্সি ওর রক্ত লাগবে 2 ব্যাগ, ফার্স্টে বলছে 2 ব্যাগ, পরে ওই বলতেছে অক্সিজেন মাস্ক, পরে বলতেছে যে অ্যাব্রোজেটিভ রক্ত, হ্যাঁ ও নিজেই বলতেছে যে অ্যাব্রোজেটিভ, ব্লাড দিত নিয়মিত। পরে এরকম অ্যাব্রোজেটিভ রক্ত। পরে সাথে সাথে বাসায় কল দিলাম, কল দেওয়ার পরে ফ্রেন্ড সার্কেলের কল দিলাম। পরে 10-15 মিনিট পরেই ও রক্ত বমি করা শুরু করছে, নাক মুখ দিয়ে রক্ত বমি কারে বলে। ডাক্তারের যে ভোল আছে, ভোল ফিল আপ হইয়া 2বার রক্ত বমি করছে, ভোল ফিল আপ হইয়া আপনার ফ্লোর ভিজা গেছে। ভিডিওটা এই ছবিটা আছে আমার থেকে, একটা ছবি আছে, ওইটার ফ্লোর ভিজা গেছে আমার ভাইয়ের রক্তে। তখনই ওর টান উঠে গেছে, যে তখনই কান্না করতে করতে বলতেছে ভাই আমার বাঁচা, আমি বাঁচতাম না এরকম। আর আমি তখন মানসিকভাবে অনেকটা ভাঙ্গা পড়ছিলাম। তো আল্লাহর কাছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হ্যাঁ দোয়া দূর পড়তেছি। তো দোয়া দূর পড়ার এক পর্যায়ে পরে ডাক্তার ওর এই সিচুয়েশন দেখা পরে বলতেছে ইমার্জেন্সি তাড়াতাড়ি 4 ব্যাগ রক্ত লাগবে, যদি ইমার্জেন্সি ঘন্টাখানেকের ভিতরে রক্ত পুশ না করতে পারি ওরে আর বাঁচানো সম্ভব না। তো এই কথা শোনার পরে যেমন আরও ভাঙ্গা পড়লাম। তারপর ভিতরে একটা সাহস রাখছি। পরে আমরা 2-3 জন, আমার এক চাচাতো ফুফাতো বাইরে নিয়ে আমি সাথে সাথে ঢাকা মেডিকেলের বাইরে বের হই, হাজার মানুষ। পরে দৌড় দিয়ে আমি সবাইকে কান্না করতে করতে বলতেছি যে ভাই আমার এ পজিটিভ রক্ত লাগবে, আমার ভাই মৃত্যুসজ্জায়। সাথে সাথে 3 জন ব্যক্তি রক্ত দিতে আসছে। মিথ্যা কথা বললে লাভ নাই, ওই দিন ঢাকা মেডিকেলের বাইরে এরকম হাজার ব্যক্তি শুধু একমাত্র রক্ত দেওয়ার জন্য ছিল। এক মহিলার 2 সন্তান রে আইনা দিছে রক্ত দেওয়ার জন্য। আল্লাহ বাঁচা মারার মালিক হয়েছে আল্লাহ, তোমার কিছু হইলে তোমার আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক।
এই কথা বইলা পরে আমার নিজের ছেলে আপন ছেলেরে আমার ভাইয়ের জন্য রক্ত দেওয়ার জন্য ব্লাড ব্যাংকে নিয়ে গেছে। এরপরে কি হইলো, ওই মহিলা হচ্ছে নিজের সন্তানের নিজের সন্তান 2 সন্তান এর আগেও রক্ত দিছে, আচ্ছা বিষয়টা বুঝছেন, এর আগেও রক্ত দিছে। আমার ভাইয়ের বেলা আবার রক্ত দেওয়ার জন্য ওই মহিলা আবার নিজের ছেলেরে বলতেছে যে আবার রক্ত দিব, এরকম। পরে দিয়ে যখন আমার ভাইকে রক্ত দিল, সাথে সাথে আমরা আল্লাহর রহমতে 4 ব্যাগ রক্ত ম্যানেজ করতে পারি ঘন্টাখানিকের ভিতরে। তো 2 ব্যাগ রক্ত আমরা তাড়াতাড়ি ইমার্জেন্সি হসপিটালে পাঠাই দিই, পরে সাথে সাথে রক্ত পুশ করা হয়, তখন একটু নর্মাল সিচুয়েশন আসে। পরে যখন তখন অপারেশন কি করাইবো, ডাক্তার যে পরিমাণ ডাক্তার এর থেকে 10 গুণ বেশি রোগী। এক ডাক্তার কান্না করতে করতে বলতেছে যে আমার 34 বছরের ডক্টরের জীবনে আমি এরকম সিচুয়েশন কোনো সময় দেখিনি। কান্না করতে করতে বলতেছে এমবিবিএস ডাক্তার। পরে কি বলবো, ওই দিন কি একটা মর্মাহত অবস্থা। পরে যাই হোক, পরে একটু সাইডে একটা বেডের মধ্যে রাখছে, রাখার পরে বলতেছে যে ওর সন্ধ্যার পরে আর কি ওর অপারেশন করাইবো। তখন তো বিকাল তো এইভাবেই গেল গা। যাওয়ার পরে সন্ধ্যার আজান দিতেছে, তখন ডাক্তারের ওইখান থেকে মানুষ এই নার্স এসে বলতেছে স্বজন অপারেশন থিয়েটার। পরে আমরা সাথে সাথে নার্স সহ অপারেশন থিয়েটারে নিয়ে যাই। পরে যাওয়ার পরে অপারেশন থিয়েটারে সন্ধ্যার আজানের একটু পরে ওর অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। পরে প্রায় দীর্ঘ 7.5-8 ঘন্টা ওর মেজর অপারেশন হয়, সারা রাত 5 আগস্ট। তখনও কিন্তু আমরা জানি না যে হাসিনার পতন হয়েছে কিনা। তো সারা রাত মেজর অপারেশন হয়। তো মেজর অপারেশন হওয়ার পর ওরা ভোর রাইতে বের করা হয়। ভোর রাইতে বের করার পরে এই আপনার ফজরের আজান দিতেছে এরকম পর্যায়ে। পরে যখন ওরে বের করলো, ডাক্তার বলছে যে অপারেশন সাকসেসফুল। এর মাঝখানে আরেকটা কাহিনী কি, স্বজনের যখন অপারেশন হইতেছে, স্বজনের অপারেশনের ক্ষেত্রে মেডিসিন আমাদের ওরকম কোনো কিনতে হয়নি। আপনার এই সাইজের পাইপ থেকে ধরে এই সাইজ প্রায় অনেক পাইপ 10-15-20টার মতো পাইপই, খালি আমরা পাইপই কিনছি, বুঝছেন। হ্যাঁ, অপারেশনের জন্য। কারণ পাইপ কেনার কারণ হয়েছে কি, ওরা এখান দিয়ে যাইয়া বুলেটটা আর কি পুরো ঘুরছে ওর পাকস্থলীতে, এখানে যত আতুজুরি পাকস্থলী যা আছে সব ছিদ্র হয়ে গেছে। তো এই পাইপগুলো দিয়ে আর কি এই কারণে এত লেট হয়েছে আর কি অপারেশনটা। তো যখন আমরা বারবার নিচে আপ ডাউন করতেছি, এই পাইপগুলো কিনতেছি, এটা সেটা, এই জায়গায় একটা মর্মান্তিক কাহিনী কি, ওই দিন রাত্রে ঢাকা মেডিকেলের মর্গ ভইরা ফিল আপ হয়ে গেছে। মর্গ ফিল আপ হইয়া মর্গের বাইরে যে বারিন্দাটা আছে, বারিন্দা পর্যন্ত লাশের স্তূপে ভরে গেছে। তো আমাদের ঢাকা মেডিকেলের মর্গ পার হয়ে আমাদের বাইরে বের হইতেছে আর কি, ফার্মেসিতে। আমরা লাশের উপর দিয়ে ডেয়া আমার ভাইয়ের এই কার্যক্রম করছি। ওই দিন কোনো হার্টের রোগী কিংবা দুর্বল স্ট্রোকের রোগী যদি থাকতো, ওই সিচুয়েশন দেখে স্ট্রোক করে মারা যেত, আমার যতটুকু মনে হয়। আমরা এতটুকু সাহস নিয়ে ওই দিন মর্গ ফিল আপ হইয়া মর্গের বাইরে যে বিশাল বড় বারিন্দা আছে, পুরা সব ফিল আপ হয়ে গেছে লাশে, অজ্ঞাত লাশ। তখন এগুলো কোনো পরিচয় ছিল না। পরে এই নির্মম রাত কখনো মৃত্যুর আগ পর্যন্ত আমি ভুলতে পারবো না। পরে যখন আমার ভাইকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়, বের করার পরে ওই ভিডিওটা আছে আমার, ওই মর্গের যে ফিল আপের ভিডিওটা আছে, দিতে পারবো, সমস্যা নেই। তো যখন আমার ভাইয়ের অপারেশন থিয়েটার থেকে বের করা হয়, আর ডাক্তার বলছে যে আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল। তো এই কথা বলার পরে ওরে অবজারভেশন রুমে নেওয়া হয়, সিসিউতে। তো নেওয়ার পরে 40-50 মিনিট পরে স্বজনের সেন্স আসে। আসার পরে নার্স বলতেছে যে স্বজনের গার্জিয়ানকে সেন্স আসছে। তো আসার পরে আমি সাথে সাথে দৌড়ে যাই। পরে যাওয়ার পরে অক্সিজেন মাস্ক পরা, পরে যাওয়ার পরে ওর মাথায় হাত দিই, হাত দেওয়ার পরে দিয়ে চোখটা খুলছে। খোলার পরে ওর মুখের প্রথম বাক্যটাই ছিল যে হাসিনার পতন হয়েছে কি না। কিছুই বলে নাই যে আমি কই আছি, এরকম কিছুই বলে নাই। বলছে যে হাসিনার পতন হয়েছে কি না। পরে ওই সময় আমি অনেকটা রাগান্বিত হয়ে গেছি, কারণ সারাটা রাত ওরে নিয়ে দৌড়াদৌড়ি। পরে আমি বলতেছি যে তোর এরকম একটা অবস্থা, হ্যাঁ, তুই এখন এগুলো নিয়ে চিন্তা করতেছিস। আমি তখনও রিয়েলাইজ করতে পারিনি যে চলে যাইব। পরে বলতেছে ভাই আমার জানা। পরে আমি বলতেছি আমি জানি না এখনও, তোর নিয়ে সারা রাত দৌড়াদৌড়ির কারণে এই দেশের ওই সময় আমরা কোনো খোঁজখবর রাখতে পারি। এরপরে 5 মিনিটের জন্য আমাদের ঢুকতে দিয়েছে। এরপরে বের হইলাম। বের হওয়ার পরে আবার ঘন্টাখানিক পরে আবার গেছি। যাওয়ার পরে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ফেসবুকে দেখতে পারলাম যে হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেছে। বিস্তারিত সব দেখলাম। দেখার পরে গেলাম ঘন্টাখানিক পরে। যাওয়ার পরে আবার আমার সেম কোশ্চেনটা, কিছুই বলেনি। সেম কোশ্চেনটা যে হাসিনার পতন হয়েছে কিনা। পরে আমি কইছি যে হ্যাঁ, হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেছে। তো এই কথাটা যখন বলছি, বলার পরে আমার ভাই একটা মুচকি অক্সিজেন মাস্ক পরা মুচকি হাসি দেওয়া বলছে যে যাক আলহামদুলিল্লাহ।
এইটাই আমার ভাইয়ের জীবনের শেষ হাসিয়া ছিল। এরপরে আমি আমার ভাইয়ের আর কখনো হাসতে দেখিনি। ওই দিনই বিভিন্ন ব্যথায় কাতরাইতে কাতরাইতে বিকাল 5টার সময় আমার ভাই শহীদ হয় আর কি। মানে 6 আগস্ট 6ই আগস্ট বিকাল 5টার বিকালে। সময়। আর এর মাঝখানেও আরো 2-3 বার আমার আম্মুরও বলে গেছে। মৃত্যুবরণ করার আধা ঘন্টা আগে আমার আম্মুর আম্মা বারবার আসলে বলছে আর কি যে আমার হাসিনা কি সত্যি পদত্যাগ করছে আর কি, এই বিষয়টা শিওর হয়ে গেছে। আমার আম্মুকে মৃত্যুবরণ করার ঘন্টাখানিক আগেও আমার আম্মুরে বলে গেছে আম্মু এর সত্যি কি মাঝখানে হাসিনা। আপনার আম্মু আসছে হ্যাঁ 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 আব্বা হ্যাঁ, আসছে। আব্বু আসে নাই। আমার আম্মু গেছে, আমার বড় জেঠি গেছে, আমার 2টা চাচা গেছে। এরপরে পরে যাওয়ার পরে তখন ওরে সিসি এই অবজারভেশন রুমে অনেকটা মৃত্যুসজ্জা থাকাকালীনই পরে যাওয়ার পরে আম্মুর বলতেছে আম্মু আব্বু আয় নেই। আর কি আব্বুর পাগল তো ছিল, তো বলছে যে আম্মু আব্বু আয় নেই। পরে আম্মু কয় না বাবা তোর আব্বা তোর লেগা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ আর কি। আব্বুর পাগল তো, আব্বুরে শেষবারের মতো দেখার অনেক ইচ্ছা ছিল। আব্বুর মনে এখন এই কষ্টটা শেষবারের মতো ওনার ছেলেরে দেখতে পারে, এখনো কান্না করে শেষবারের মতো নিজের সন্তানরা দেখতে পারেনি। তারপর লাশ বাড়িতে নেওয়া হয়। পরে যখন আম্মুরে বইলে গেছে, পরে যখন মৃত্যুবরণ করবো, এই জায়গায় আরেকটা কাহিনী আছে। এই কথা বলার পর আম্মুর কাছে শিউর হয়ে গেছে বারবার। শিউর হয়ে যাওয়ার কারণটা হয়েছে কি যে আর কি ও মনের ভিতরে এতটুকু সান্ত্বনা দেয় নিজেরে যে ও শিউর যাই না গেছে যে যেটার জন্য ও এত বছর কষ্ট করছে এবং যার জন্য জীবন দিছে, এই জিনিসটা যাই না গেল, এতটুকুই সান্ত্বনা দিই। আর 2 নম্বর সান্ত্বনা হয়েছে আমার ভাই শহীদ হয়েছে, আল্লাহ যদি তার শহীদ হিসাবে কবুল করে। তো এরপরে কি হইলো, এরপরে মৃত্যুবরণ করার 10 মিনিট আগে আর কি ও ব্যথায়, ব্যান্ডেজের ব্যথায় খালি সুড়ায় ফেলতো ব্যান্ডেজ। তো এক পর্যায়ে লাস্টের দিকে আর কি এত ইঞ্জেকশন দিতেছে কিন্তু ব্যথা আর কমে না, বিষয়টা বুঝছেন। পরে হাত পা ভাইঙ্গা বাইন্দা রাখছে ডাক্তার, কি করবো, সুড়াই ফেলতেছে ব্যান্ডেজ, সুই শিলি টিলি সব সুড়াই ফেলতেছে ব্যথায়, এত কষ্ট করছে মৃত্যুর আগে। পরে লাস্টে দিয়ে ডাক্তার না পাইরা ওর হাত পাও বাঁধছে। বাঁধার পরে 10 মিনিট আগের কাহিনী, পরে একজন ব্যক্তি আসছে, প্রত্যেক মানুষে তৎকালীন সময়ে 2,000 টাকা করে দিতেছে আর কি হেলথ প্রাথমিক চিকিৎসার জন্য। পরে সবার কাছে কাছে যাইতেছে, তো যখন আমাদের টেবিলে আসছে পরে বলতেছে যে এই আপনাদের বিকাশ নাম্বার আছে। তখন আমি আবার ওইখানে ছিলাম না, আমার চাচাতো ভাইরা ছিল। তো বলতেছে আমার চাচাতো ভাইয়ের বিকাশ অ্যাকাউন্ট নেই, আমার ভাগিনারও নাই, একটা ভাগিন আছে বিশাল, ওরও নাই, কেউ ওই জায়গায় বিকাশ অ্যাকাউন্ট নেই একমাত্র স্বজনের ছাড়া। তো স্বজনে আবার তখন বলতেছে দেন মাইন্ড ওর কতটুকু ফ্রেশ ছিল, ওই মৃত্যু সজ্জায় থাকাকালীন বলতেছে যে হ্যাঁ আমার বিকাশ নাম্বার বিকাশ অ্যাকাউন্ট আছে। পরে বলতেছে যে বিকাশ নাম্বার বলতে পারবা, অক্সিজেন মাস্ক পরা ওই লোক বলতেছে। পরে বলতেছে হ্যাঁ বলতে পারবো, বিকাশ নাম্বারটা বলছে নিজে। মৃত্যু 10 মিনিট আগের কাহিনী। বিকাশ নাম্বারটা ব্রেন ঠিক ছিল, অনেক ফ্রেশ মাইন্ডে ছিল আর কি, আউট নলেজ এত ছিল কি বলুন, বলার বাইরে, আল্লাহর এত আউট নলেজ দিছে আর কি। পরে কি হইলো যে বিকাশ নাম্বারটা উনি নিজে বলছে ওনার কাছে। পরে বলতেছে আমি বাইরে যাই, টাকাটা ট্রান্সফার করতেছে। পরে ওই ব্যক্তি বাইরে গেছে, 10-15 মিনিটের ব্যবধান, আইসা দেখে যে স্বজন নাই। ওই ব্যক্তি পর্যন্ত হাউট মত করেছি, কান্না করছে। কি একটা মর্মান্তিক ঘটনা। তো এরকম অহরহর কাহিনীর সাক্ষী আমি নিজেও। পরে কি হইলো যে গেল এরকম, পরে তো স্বজনরে বিভিন্নভাবে অনেক সাফার হইয়া ওরে কইছিল যে আপনার কাটাছিড়া করবো আর কি, যেটা পোস্টমর্টেম বলে। তো পোস্টমর্টেম আমরা করাই নাই, যে ওর এমনি অনেক কাটাছিড়া গেছে, ও অনেক কষ্ট করছে। তো আমরা অনেক হইচই কইরা অনেক স্টেটমেন্ট দিয়া পরে দিয়ে ওর লাশটা নিয়ে এসে পড়ছি। কখন নিয়েছে? রাতেই? ওই দিন রাত্রি 2-3 ঘন্টা লাগছে। পরে বাসায় নিয়ে ওই দিন রাতে স্টেটমেন্ট দিয়া পরে দিয়ে আমরা পোস্টমর্টেম আর করাইনি, লাস্ট সাথে সাথে নিয়ে এসে পড়ছি। তো নিয়ে আসার পরে বাসায় যখন আনছি, মেবি আপনার আমাদের আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা পার হয়ে গেছে। আমাদের পুরো এরিয়া, আমার জ্যাঠার উঠানে আর কি স্বজনের লাশ রাখা হয়েছিল, অনেক বড় উঠানি,
পুরা এরিয়া রাস্তা ভরে গেছে মানুষে, এত পরিমাণ মানুষ, 2-3 গ্রাম 7 গ্রামের মানুষ আসছে ওরে দেখতে, এত মানুষ হয়েছে, হাঁটার মতো জায়গা নেই, অনেক মানুষ কান্নাকাটি করতেছে, আত্মীয় স্বজন থেকে এরা যারা ওরে পার্সোনালি চিন্তা এবং ওর রাজনৈতিক কেরিয়ারে ওর যতটুকু শুভাকাঙ্ক্ষী ছিল সবাই ওরে অনেক পছন্দ করতো, তো সবাই আসছে কান্না করতেছে। এটা পরে দিয়ে যাই হোক, এই যে ওই দিন রাত গেল, মানে সারা রাত হ্যাঁ বাইরেই ছিল। পরে গোসল টোসল করাইলাম, করানোর পরে সকাল 10টা বাজে ওর আমাদের স্কুলের মাঠে, হাজী আব্দুল মালিক স্কুল, হ্যাঁ বাড়ির পাশে স্কুলের মাঠে ওর জানাজা হয়েছে। অনেক মানুষ হয়েছে জানাজা, হাজার হাজার মানুষ হয়েছে। কুশিয়ারার জানাজার ইতিহাসে যদি এই 3টা যদি বৃহৎ জানাজা হয়, এর ভিতরে আমার ভাইয়ের জানাজা একটা। অনেক মানুষ হয়েছে আল্লাহর অশেষ রহমতে। পরে জানাজা টানাজা শেষ কইরা পরে ওরে মাটি কবরস্থান, আমার আব্বু তো কি বলবো স্ট্রোক, ওই জায়গায় স্ট্রোক আর কি, কান্না করতে করতে ওই দিনের পর থেকে যে ব্রেন স্ট্রোক যে করছে, এরপর থেকে আমার এই বিয়ে করতে 18 মাস। আমার বাবা যেমন আমরা স্পষ্টভাবে কথা বলি, ওনার কথা বোঝা যায় না আর কি, তুতলায় জায়গা স্ট্রোক করছে, অনেকটা ভারসাম্যহীন হয়ে গেছে, অনেকটা হাফ মেন্টাল যেটা বলে ভারসাম্যহীন হয়ে গেছে। এই রাইগা যায়, এই আপনার লগে রাইগা যেতেছে, আবার একটু পরে আপনারই জড়ায় ধরতেছে, এরকম একটা অবস্থা। আর সারাক্ষণ পোলারে লইয়া কান্নাকাটি। তো গেল এই, এরপরে তো মাটি দিলাম, দেওয়ার পরে গেল এইভাবেই। তো এই যে একটা নতুন বাংলাদেশের জন্য তিনি জীবন দিয়ে গেলেন, তারপরে এই আপনাদের ফ্যামিলির, আমরা তো পরে একটা নতুন সরকার আমরা নিজেরাই বসাই সেখানে, তো সেই জায়গা থেকে সরকার আপনাদের জন্য পরে কোনো ধরনের উদ্যোগ, যে উদ্যোগগুলো নিয়েছিল আসলে আপনারা সেই সুযোগ সুবিধা কেমন পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা? হ্যাঁ, এটা আপনার আন্দোলন চলাকালীন পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে 8ই আগস্ট, তো এর কয়েকদিন পরেই আপনার শহীদদের জন্য বিভিন্ন আর কি, যেমন জুলাই স্মৃতি ফাউন্ডেশন ঘোষণা করে। এরপর প্রাথমিক পর্যায়ে প্রত্যেক শহীদ পরিবারে 5 লক্ষ টাকা করে ডোনেট করে। এরপর সরকার এক পর্যায়ে এককালীন একটা টাকার ঘোষণা দেয় 30 লক্ষ টাকা করে, যেটা এখনো অধিকাংশ পরিবার এখনো পায় নাই। 10 লক্ষ করে পাইছে, 20 লক্ষ টাকাটা আসেনি অধিকাংশ পরিবারের। সঞ্চয়পত্র আকারে টাকাটা দিতেছে আর কি। তো ওনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আশ্বাস দিচ্ছে যে এই মাসের ভিতরে সব কমপ্লিট হবে, নির্বাচন হবে। তো দেখেন, এটা 18 মাস হয়ে গেল, এখন পর্যন্ত পুরা এককালীন টাকাটা এখন পর্যন্ত প্রত্যেকটা শহীদ পরিবার পায়নি, প্রথমত। দ্বিতীয়ত হয়েছে যে ভাতা, যে বিষয়টা, এই 18 মাসের ভিতরে এখনো একটা শহীদ পরিবার ভাতাটা পায়নি। এই যে গত সপ্তাহে মনে হয় মেবি আমি পাইছি, গত সপ্তাহে 18 মাসের ভিতরে গত সপ্তাহে ভাতাটা আমার আসছে, শুধু আমার আসছে, কিন্তু অধিকাংশ 3 ভাগের 1-2 ভাগ মানুষ এখনো ভাতা আর সঞ্চয়পত্র প্রপারলি পায়নি এখনো। তো এইটাই সরকারের কাছে একটা রিকোয়েস্ট। এখন এর বাইরেও কেউ খোঁজখবর নিয়েছে কিনা আপনাদের? হ্যাঁ, কোনো মানুষ বা সংগঠন, দল? হ্যাঁ, এই আপনার যখন শহীদ হয় এরপর মাসেক খানিক অনেক সংগঠনই বিভিন্নভাবে খোঁজখবর নেয়, যার যতটুকু সামর্থ্য আছে, এই যতটুকু পরিবারে করতে পারে। যেমন এর ভিতরে জামাত ইসলাম, মিথ্যা কথা বলে লাভ নেই, জামাত ইসলাম অনেক এই হেল্প করছে তৎকালীন সময়, প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিছিল। এই আপনার বিএনপিও হেল্প করছে, বিএনপিও প্রায় লাখ খানিকের মতো দেওয়া গেছিল। আর এমনিতে বিএনপি একটা হেল্প করে, যেহেতু স্বজন বিএনপি করতো, তো ওইটা আমি ওই প্রসঙ্গে না আসি। এরপর আপনার আসুন্না ফাউন্ডেশন, ওইখান থেকেও একটা হেল্প আসছিল। এরপরে ভাঙ্গা অনেক সংগঠন থেকে দেওয়া হয়, যেগুলো মনে হয় এখন আসতেছে। তো হইলো যে মোটামুটি খোঁজখবর নিয়েছে, কিন্তু আসলে একটা সময় পরে গিয়ে আসলে এখন তো খুব বেশি মনে হয় কেউ একটা খোঁজখবর নেয় না, আসলে অনেকদিন হয়ে গেছে। সবাই মনে করছে সরকারি দায়িত্ব নিয়ে নিছে। হ্যাঁ, এটা সবাই মনে করে যে আপনার এই জায়গায় আরেকটা কি দুঃখের কথা বলতে অনেকটা দ্বিধা লাগে। এই আপনার সরকার এমনভাবে সবকিছু উপস্থাপন করছে, হ্যাঁ, যেমন প্রত্যেকটা শহীদ পরিবার যে কতটা শান্তিতে আছে, সরকার দিয়া উল্টা লাইতেছে। দেখেন, 1-1.5 বছর আগে সরকার 30 লক্ষ টাকার ঘোষণাটা দিছে, এটাকে এখনো সবাই পায়নি। 1.5 বছর আগে
সরকার ভাতার ঘোষণা দিছে, এই ভাতা এখনো কেউ সবাই পায়নি। আহতদের কি পরিমাণ যে মানসিক প্রেশারে আছে, ওরা কি পরিমাণ এখন পঙ্গু হাসপাতালে গিয়ে দেখেন। আমি তো শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে আমি অনেকবার গেছি পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে। কি একটা অবস্থা, আহতরা এখনো দাফড়ায় দাফড়ায় কান্না করে। হ্যাঁ, ওদের সুচিকিৎসা হইতেছে না, চিকিৎসার অভাবে ওরা আরো বেশি দিনে দিনে মৃত্যুর দিকে হেলিয়ে পড়তেছে। সরকার এই দায়গুলা এড়িয়ে চলতেছে আমার যতটুকু মনে হয়। তো এখন তো এই সরকারের প্রায় শেষ দিকে, সামনে যে সরকারই আসুক তাদের কাছে আপনাদের শহীদ পরিবারের বা আপনি যেহেতু শহীদ পরিবারদের নিয়ে কাজও করেন, তা আপনাদের কি প্রত্যাশা থাকবে, কি দাবি থাকবে? এই আপনার যেহেতু আমরা প্রতিনিধি হিসেবে আছি, আমাদের অনেক রাজনৈতিক দলের সাথেও ওনারা ইনভাইট করে, অনেক প্রোগ্রামে আমাদের যাইতে হয়, এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদের ইনভাইট করা হয়। আমরা কয়েকটা প্রোগ্রামও করি জামাত ইসলামের আমিরের সাথে, ডক্টর শফিকুর রহমান স্যারের সাথে। উনি আমাদের পর্যাপ্ত সাহস এবং ভরসা দিছে যে আমাদের পাশে আছে জামাত ইসলাম এবং সব সময় থাকবে। আচ্ছা, এই অনেক আন্তরিক। এরপরে বিএনপিও যখন তারেক রহমান দেশের বাইরে ছিল, তারেক রহমান স্যার, উনিও অনেকভাবে খোঁজখবর নিছেন, নেয় যে এটাও বলবো না, নিছে। এবং এই গত পরশু দিনও বিএনপি, তারেক রহমান তো আসছে কিছুদিন আগে, হ্যাঁ, শহীদ পরিবারদের নিয়ে একটা বড় প্রোগ্রাম করছিল আর কি, মত বিনিময় সভা শহীদ পরিবার এবং আহতদের নিয়ে। সেইখানে আমি বক্তব্য দিয়েছিলাম। তো ওই জায়গায় তারেক রহমান স্যার অনেক আন্তরিকতার সাথে আমাদের কিছু আশ্বাস দিছে, এবং উনি বইলেও দিছে যে ওনারা যদি ক্ষমতায় আসে, এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আমাদের জুলাই শহীদদের এবং আহতদের একটা মন্ত্রণালয় করবে, যেখানে শুধু জুলাইয়ের ইয়াগুলা নিয়ে কাজ করবে ওনারা। আচ্ছা, ওই মানে একটা ম্যানেজমেন্ট থাকবে, মানে সবাই আপনাদের কাছে মনে হচ্ছে আন্তরিক, তো এবং তাদের কাছে প্রত্যাশা যেন ভবিষ্যতে যেন এটা দেখে, বিষয়টা যেন খেয়াল রাখে। তো আমরা তো আসলে শহীদের কথা বলতে গেলেই তো আমরা আপ্লুত হই, আবেগ আপ্লুত হই। তো শহীদ স্বজন ভাই, তিনি তার জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে গেছেন তার সুন্দর দেশের জন্য, ফ্যাসিবাদ মুক্ত দেশটা, সুন্দর চমৎকার দেশ যেখানে মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষ মিথ্যা মামলায় মানে বাড়ি থেকে পালায় থাকতে হবে না। তো সেরকম একটা রাষ্ট্র আমরা চাই, দেখতে চাই। তো আপনি শহীদ পরিবারের থেকে আসছেন, আজকে আমরা ইনোভাটক্স সাথে কথা বলছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের শহীদ পরিবারের এই গল্পগুলো তুলে ধরার জন্য। তো যারা এতক্ষণ আমাদের শুনছিলেন, সম্মানিত দর্শকবৃন্দ, শহীদ যার পরিবার হয়েছে, যার ভাই হারিয়েছে, যে তার সন্তান হারিয়েছে, তাদের দুঃখ বেদনাগুলো আমাদের উপলব্ধি করা দরকার। আমাদের যার যার জায়গা থেকে মনে হয় সেই একটা দায়িত্ববোধ আমাদের থাকা দরকার, যেন আমরা তাদেরকে অন্তত মানসিক সান্ত্বনা দিতে পারি, তাদেরকে সাহস দিতে পারি, সাহস যোগাতে পারি, যার যতটুকু সুযোগ আছে সে অনুযায়ী সহায়তা করতে পারি। তো আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে, এদিকে ফিরে বলবেন। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে আমাদের শহীদ ভাইয়েরা, শহীদ আবুল হাসান স্বজন সহ জুলাই বিপ্লবের যত শহীদ এবং আহতরা এই নিজের জীবন এবং অঙ্গহানি হয়েছে, যারা আমাদেরকে নিজের জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, একটা কথা সবাই মনে রাখবেন যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করার বেশি কঠিন। আমাদের শহীদ ভাইয়েরা নিজের জীবনকে উৎসর্গ করে আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছে ঠিকই, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের। তো সবাইকে একটা কথাই বলবো, ধর্ম নির্বিশেষে এই দেশের এই ক্লান্তি লগ্নে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, এবং এই দেশটি যেন পরবর্তীতে অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে এই দেশ পরিচালনা করা যায়, কিংবা যেভাবে করা সম্ভব হয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে এক হয়ে কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি, দর্শক আপনারা যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কোনো পরামর্শ বা জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন, এবং আমাদের এই শহীদ পরিবারদের নিয়ে কথাবার্তা আমাদের এপিসোডগুলো চলবে ইনশাল্লাহ। আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে, পরামর্শ থাকে, আমাদেরকে জানাবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।